রাকেশ ভাই, আমার কয় টাকা হয়েছে? কি কি খেয়েছো সেটা আগে বলো, তারপরে বলছি কত টাকা হয়েছে। এক প্লেট ভাত আর একটা ইলিশ মাছের তরকারি। এক বাটি ভাত 30 টাকা, আর একটা ইলিশ মাছের তরকারি 250 টাকা। তাহলে মোট হলো 280 টাকা। দাও, তুমি 280 টাকা দাও। কি বলছো গো রাকেশ ভাই? 280 টাকা? এই টাকা দিয়ে তো একটা ইলিশ মাছ হয়ে যাবে। একটা মাছ হয়ে যাবে? তাহলে মাছ কিনে খেতে আমার এখানে এসেছো কেন? এটাই তো আমার ভুল হয়েছে। আমি আর তোমার দোকানে খেতে আসবো না। তুমি সব কিছুর দাম বেশি রাখো। না এসে কোথায় যাবে শুনি? এই গ্রামে কি আর কোনো হোটেল আছে নাকি? আমি যে টাকায় রাখবো না কেন, সবাই এই দোকানেই আসবে খাবার খেতে। এটা ভেবেই তো তুমি এত দাম রাখছো। মনে রেখো রাকেশ ভাই, তুমি অনেক বড় ভুল করছো। ঠিক ভুল আমার বোঝানো লাগছে না। তুমি টাকা দাও আর এখান থেকে যাও। এই নাও। ওরে বাবারে, দিন দিন বৃষ্টি যেন বেড়েই চলেছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে তো মানুষ কোনো কাজ করতে পারবে না। মানুষের কথা বাদ দে, নিজের কথা ভাব। নিজে কাজ করবি কিভাবে? হ্যাঁ গো চাচা, তুমি ঠিকই বলেছো। এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদেরও না খেয়ে থাকতে হবে। কিরে মহেশ, তোর কি মন খারাপ নাকি? কি করবি বল? তোর মা মরার তো 1 মাস হয়ে গেল, এখনো মন খারাপ করে থাকলে কি চলবে? আর বলো না ভাই, মা মরে যাওয়ার পর থেকে এখনো একটা কাজ কামও জোগাড় করতে পারিনি। এইভাবে হলে তো না খেতে পেয়ে মরে যাব। না খেয়ে মরবি কেন রে? নিজে তো একটু রান্না করে খেতে পারিস। রান্না করে খেতে পারলে তো রান্না করে খেতাম গো ভাই। তাহলে তুই এতদিন কোথায় খেয়েছিলি? রাকেশ ভাইয়ের দোকান থেকে খেয়ে আসি 3 বেলা। কি বলছিস তুই? 3 বেলা রাকেশের হোটেল থেকে খেয়ে আসিস? রাকেশের হোটেলে তো সব কিছুর দাম অনেক বেশি শুনলাম। হ্যাঁ গো ভাই, বৃষ্টি হওয়ার পর থেকে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। আর কিছু বললে বলছে বৃষ্টির জন্য সব সবজির দাম বেড়ে গেছে। আমাদের গ্রামে যদি আর একটা হোটেল থাকতো, তাহলে আর রাকেশের এত বেশি টাকা করে খাবার বিক্রি করতে পারতো না। তা তুমি ঠিকই বলেছো ভাই। আজ গ্রামে আরেকটা হোটেল নাই বলে রাকেশ এত দামে খাবার বিক্রি করছে। তা আজ দুপুরে খাবার খেয়েছিস তো? না গো ভাই, আজ দুপুরে আর খাবার খেতে যাইনি। সকালে খাবার খেয়ে দুপুরের জন্য খিচুড়ি নিয়ে এসেছিলাম। বাড়ি গিয়ে একটু পরে সেই খিচুড়ি খেয়ে নিব। ও আচ্ছা। কিরে মতিন, কোথায় যাচ্ছিস এই বৃষ্টির ভেতর? ভাই, একটু রাকেশ ভাইয়ের হোটেলে যাচ্ছি খাবার খেতে। বউ সকালে খিচুড়ি রান্না করেছে। দুপুরে কি আর খিচুড়ি খাওয়া যায় বলো? তাই তো বাড়ি থেকে বের হলাম রাকেশ ভাইয়ের হোটেলে যাওয়ার জন্য। শুনলাম রাকেশ নাকি সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক। রাকেশ সবকিছুর দাম বাড়িয়েই দিয়েছে। তারপরও তুই রাকেশের দোকানে খাবার খেতে যাচ্ছিস? কি করব ভাই, এই গ্রামে তার অন্য কোনো হোটেল নাই যে তার হোটেলে খাবার খেতে যাব। আচ্ছা ভাই, তোমরা থাকো, আমি খাবার খেয়ে আসি। রহিম ভাই, থাকো গো, আমিও বাড়িতে যাই। আচ্ছা যা। বাড়িতে যেটুকু ভাত আছে এইটুকু তো খেয়ে নি, তারপরে রাতে আবার রাকেশের হোটেলে গিয়ে খাবার খেয়ে আসবো। বাড়িতে কেউ আসো, একটু বাইরে আসো তো। কে আপনি? আপনাকে তো চিনলাম না। তুমি আমার চিনতে পারবে না। আমার বাড়ি পাশের গ্রামে। আমি এই দিক দিয়ে যেতেছিলাম, ও ক্ষুধা লেগে গেছে আমার। তাই তো তোমার বাড়িতে আসলাম। আমাকে কিছু খেতে দিবে বাবা? আমার কাছে তো আমার জন্য একটু খিচুড়ি আছে। এই খিচুড়ি বুড়িমাকে দিলে আমি কি খাবো? কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। কি ভাবছো বাবা? আমাকে খেতে দিবে না? বুড়িমা, আমার কাছে অল্প একটু খাবার আছে।
দাও না বাবা, একটু খাবার খেতে। আচ্ছা, এসো। এই নাও বুড়িমা, এইটুকু খাবারই ছিল, তুমি খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাকে খাবার খেতে দিয়ে বাঁচালে। এটা তো আমার কর্তব্য। তা বুড়িমা, এই বৃষ্টির ভেতর তুমি ছাতা বাদে কোথায় যেতেছিলে? আর তুমি বৃষ্টিতে একটুও ভেজোনি কেন? সে অনেক কথা বাবা, অন্য আরেকদিন বলবো। বাবা, তুমি কি এই বাড়িতে একাই থাকো? হ্যাঁ বুড়িমা, কিছুদিন হলো আমার মাটা মারা গেছে, তারপর থেকে আমি একাই থাকি। ও আচ্ছা, তুমি কি খাবার রান্না করে খাও বাবা? না বুড়িমা, আমি রান্না করতে পারি না। আমাদের গ্রামে একটা হোটেল আছে, সেই হোটেল থেকেই আমি খাবার খেয়ে আসি প্রতিদিন। ও আচ্ছা বাবা, তুমি এই হাঁড়িটা রাখো। তো বুড়িমা, এই হাঁড়ি আমার লাগবে না। এই হাঁড়ি দিয়ে আমি কি বা করবো? তুমি এই হাঁড়িটা রাখো, আর কাল সকালেই বুঝতে পারবে এই হাঁড়িটা তোমাকে কেন দিলাম। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি গেলাম। আমার তো খুব ক্ষুধা লেগেছে। যাই, রাকেশ ভাইয়ের হোটেল থেকে কিছু খেয়ে আসি। রাকেশ ভাই, আমাকে খেতে দাও তো। কি কি দিব তাড়াতাড়ি বলো। আমাকে এক প্লেট ভাত আর চিংড়ি মাছের তরকারি দাও। ঠিক আছে, এই নাও। রাকেশ ভাই, আমার কয় টাকা হলো? তোমার তো 280 টাকা হয়েছে। রাকেশ ভাই, আমার কাছে তো 270 টাকা আছে। আজকে তুমি এই টাকাটা রাখো, আমি কাল তোমার বাকি টাকাটা দিয়ে দিব। না না, হবে না। তুমি জানো না আমি বাকি ব্যবসা করি না। আমি তো কাল সকালেই দিয়ে দিব, শুধু আজকের রাতটাই তো। আমি ভাবছি এখানে যে টাকা আছে তাতেই হয়ে যাবে। দেখো, আমি এত কিছু জানি না, আমার সব টাকাই এখন দিতে হবে। রাকেশ ভাই, সে তো বলছে কাল সকালে দিয়ে দেবে, তাহলে তার সাথে এমন করছো কেন? আমি কার সাথে কেমন ব্যবহার করব সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি খাবার খেতে এসেছো, খাবার খেয়ে চলে যাও। এইভাবে কথা বলছো কেন? সে তো আর বলছে না যে তোমার বাকি টাকা আর দিবে না। আমি এত কথা বুঝি না, আমি বাকিতে খাবার বিক্রি করি না। তুমি ওই টাকায় রাখো, বাকি টাকা আমি দিয়ে দিব। আপনাকে অনেক ধন্যবাদ। না, এই রাকেশ ভাই তো দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে 10 টাকার জন্য মানুষকে অপমান করছে। এই মানুষটা আগে তো এমন ছিল না। গ্রামে একটা হোটেল তো, তাই এমন হয়ে যাচ্ছে। মহেশ, বাড়িতে আসিস? তাড়াতাড়ি বাইরে আয় তো। কি গো রহিম ভাই, এই সকাল সকাল তুমি আমার বাড়িতে? আর বলিস না রে মহেশ, বাড়িতে রান্না করার মতো কিছুই নাই। আর কাল রাতেও কিছু খাইনি। তাই তো সকালে গিয়েছিলাম রাকেশের দোকানে খাবার খেতে। গিয়ে দেখি রাকেশের হোটেল কাল রাতে ঝড়ে ভেঙে গেছে। বলো কি রহিম ভাই, তাহলে আমাদের গ্রামের মানুষ খাবার খাবে কোথায়? গ্রামে তো ওই একটাই হোটেল ছিল। সেটাই তো রে মহেশ, মানুষ সবাই এসে ঘুরে যাচ্ছে। আর সবাই বলছে এবার তারা মনে হয় খাবারের অভাবে মারা যাবে। গ্রামের মানুষের অবস্থা তো তাহলে খুবই খারাপ। গ্রামের মানুষের কথা রাখ, এদিকে যে আমি খিদেতে মরে যাচ্ছি। সকাল থেকে পেটে কিছুই পড়েনি। তা তোর ঘরে কি খাবার মতো কিছু আছে নাকি? না গো রহিম ভাই, আমি কাল বিকেলে রাকেশের দোকানে গিয়েছিলাম খাবার খেতে। রাকেশের দোকান থেকেই খাবার খেয়ে এসেছি। আর আগের বাড়ি যে খাবার ছিল সেটা তো এক বুড়ি এসে খাবার খেয়ে গেছে। দেখ না মহেশ, যদি কোনো খাবার থাকে তাহলে আমাকে একটু দে না।
আমার পেটের ভিতর যে খিদেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না গো রহিম ভাই, আমার ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। আমি তো ভাবছি সকালে গিয়ে রাকেশ ভাইয়ের দোকান থেকে খাবার খেয়ে আসবো। ওই চল দেখি ঘরে গিয়ে একটু খাবার আছে নাকি। আরে রহিম ভাই শোনো, খাবার তো নেই ঘরে। এ কি রে মহেশ, তুই আমার কাছে মিথ্যা বলছিস? এই যে এক হাঁড়িতে খিচুড়ি রয়েছে, মনে হচ্ছে একটু আগেই রান্না করলি। কি ভাবছিস মহেশ? আর তুই আমাকে এইভাবে মিথ্যা বললি? আমি তো কিছুই বুঝতে পারছি না রহিম ভাই। কাল তো এক বুড়িমা এই হাঁড়ি আমাকে দিল, ও তখন তো হাঁড়িতে কোনো কিছুই ছিল না। তুই হয়তো ভুল দেখেছিলি। এখন আর কথা না বলে আমাকে খেতে দে তো, আমার যে খুব ক্ষুধা লেগেছে। না রহিম ভাই, আমি ভুল দেখিনি। আর দেখছো না, মনে হচ্ছে খাবার মাত্র রান্না করা। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। তুই নিজে রান্না করে এইসব কথা বলছিস। এখন আর কথা না বলে খাবার দে তো। একরে মহেশ, এ আমি কি দেখছি? এটা তো মনে হচ্ছে জাদুর হাড়ি। তাই তো মনে হচ্ছে গো। খিচুড়ি নেওয়ার সাথে সাথে হাড়িটা আবার ভরে গেল। মনে তো হচ্ছে এই হাড়ি থেকে যতই খিচুড়ি নে না কেন, হাড়ি থেকে খিচুড়ি ফুরাবেই না। তাই তো মনে হচ্ছে রে মহেশ। আমি বলি কি, জাদুর হাড়ি তো আছেই। চল আমরা একটা হোটেল দিই, খিচুড়ির হোটেল। গ্রামে তো কোনো হোটেলই নেই, আর আমাদেরও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। রহিম ভাই, তুমি ঠিকই বলেছো। আমরা খিচুড়ির দাম কম রাখবো, তাহলে সবাই আমাদের হোটেল থেকেই খিচুড়ি খেতে পারবে। আর কেউ টাকার অভাবে খেতে পারবে না এমনটাও হবে না। নে নে, এখন পেট পুরে খাবার খেয়ে নে। আজকের ভিতরই একটা হোটেল দিয়ে দিতে হবে, যাতে কাল সকাল থেকেই আমরা হোটেলে খাবার বিক্রি করতে পারি। দেখবি হোটেলে অনেক মানুষ আসবে। মহেশ, আমাদের হোটেল দেওয়া তো শেষ হয়ে গেল। তো চল এবার আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ গো ভাই, চলো। কাল সকাল থেকে তো আমাদের আবার হোটেলে খিচুড়ি বিক্রি করতে আসতে হবে। আসেন আসেন, সবাই আসেন, আমাদের হোটেলে খিচুড়ি খেয়ে যান। আরে, এ তো দেখছি গ্রামে একটা নতুন হোটেল হয়েছে। যাই, আগে কিছু একটা খেয়ে আসি, আমার খুব ক্ষুধা লেগেছে। আসেন আসেন, খিচুড়ি খেয়ে যান। আমাকে এক প্লেট খিচুড়ি দিবেন? মহেশ, তাকে এক প্লেট খিচুড়ি দে তো। আরে মহেশ ভাই, আপনি এই হোটেল দিয়েছেন? হ্যাঁ গো, আমি আর রহিম ভাই এই হোটেল দিয়েছি। দেখবেন এবার আর কেউ ওই রাকেশের হোটেলে যাবে না, সবাই আপনার হোটেলেই আসবে খাবার খেতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই যেন হয়। আচ্ছা তুমি খিচুড়ি খাও, আর খিচুড়ি লাগলে আমাকে বলবে। আরে মহেশ, এ আমি কি দেখছি? তুই তো রহিম ভাইকে নিয়ে হোটেল খুলে বসেছিস। তা তুই এত টাকা পেলি কোথায়? সেটা তো তোমাকে বলা যাচ্ছে না মতিন ভাই। তোমার খিচুড়ি খেতে ইচ্ছে করলে ওই ভিতরে গিয়ে বসো, আমি তোমার খিচুড়ি খেতে দিচ্ছি। না রে মহেশ, বউ বাড়িতে রান্না করেছে, গিয়ে সেটাই খাবো। আর খিচুড়ি খাওয়ার টাকাও তো আমার কাছে নাই। তোমাকে খিচুড়ি খাওয়ার টাকা দেওয়া লাগবে না, তুমি ভিতরে গিয়ে বসো, আমি তোমার জন্য খিচুড়ি দিচ্ছি। কি বলছিস তুই? তুই আমাকে ফ্রিতে খিচুড়ি খেতে দিবি? ঠিক আছে, আমি বসছি। তুই আমাকে গরম গরম এক প্লেট খিচুড়ি দিয়ে দেখি। ঠিক আছে মতিন ভাই, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। মহেশ ভাই, আমি 2 প্লেট খিচুড়ি খেয়েছি, আমার কয় টাকা হয়েছে? তোমার 40 টাকা হয়েছে। আমি কি ভুল শুনছি নাকি ঠিকই শুনছি? 2 প্লেট খিচুড়ির দাম মাত্র 40 টাকা? হ্যাঁ গো, মাত্র 40 টাকা। এই নাও টাকা।
আরে, এ আমি কি দেখছি? মহেশ আর রহিম ভাই খিচুড়ির হোটেল দিয়েছে, আর তার উপর খিচুড়ি মাত্র 20 টাকা পেলে। গিয়ে ব্যাপারটা দেখতে হয় তো। আরে রাকেশ দেখছি, আয় আয় ভিতরে আয়। আমাদের সস্তার হোটেলের খিচুড়ি খেয়ে দেখ তো কেমন লাগে। রহিম ভাই, তুমি কি আমার কাটা খাই নুনের সিটা দিচ্ছ? কাল আমার হোটেলটা ঝড়ে ভেঙে গিয়েছে বলে তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আরে না রে রাকেশ, তোর সাথে মজা করতে যাব কেন? যখন বেশি দামে খাবার বিক্রি করতিস তখনই তো তোর সাথে মজা করতে পারি নাই। রহিম ভাই, তুমি কিন্তু আবার আমাকে কাটা খাই নুনের সিটা দিচ্ছ। বেশি দামে খাবার বিক্রি করেছি বলেই তো বিধাতা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। তাই বলে তুমি কি ওই কথা বারবার বলবে? আচ্ছা আচ্ছা, আর বলছি না। আয় হোটেলের ভিতরে আয়, আমি তোকে খিচুড়ি দিচ্ছি, তুই খেয়ে দেখ তো কেমন মজা হয়েছে। কিন্তু আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। তোর থেকে কোনো টাকা পয়সা নেব না, তুই আয়, আমি তোকে ফ্রিতেই খিচুড়ি খেতে দিচ্ছি। সত্যি বলছো রহিম ভাই? তুমি আমাকে ফ্রিতেই খিচুড়ি খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ দিব, তুই গিয়ে ভিতরে বস। আমার খাবার খাওয়া শেষ রহিম ভাই। আমি যে ভুল করেছি রহিম ভাই, সেটা যেন আর কেউ না করে। আমি বেশি টাকা আয় করার লোভে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছিলাম, আর মানুষের সাথেও কত খারাপ ব্যবহার করেছি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই তো অনেক ভালো। আমি যাই করেছি আর কোনোদিন মানুষের সাথে এমনটা করব না। ঠিক আছে রহিম ভাই, তুমি থাকো, আমি গেলাম এখন। হিরে মহেশ, কেমন বিক্রি হচ্ছে? খুব বিক্রি হচ্ছে গো রহিম ভাই। এইভাবে বিক্রি হলে যে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর আমাদের খিদের কষ্টও করা লাগবে না। হ্যাঁ রে, তা তুই ঠিকই বলেছিস। সব ওই বুড়ি মায়ের জন্য। উনি যদি আমাদের এই জাদুর হাঁড়িটা না দিত, তাহলে আর আজ আমরা খিচুড়ির হোটেল দিতে পারতাম না। রুদ্রপুর গ্রামে বাস করত এক গরিব চাষি মহেশ তার মেয়ে বউকে নিয়ে। চাষ করে যে টাকা আয় হতো তাতে দুজনের ভালোই চলে যেত। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? একটু এদিকে এসো তো। কি গো, সকাল সকাল তোমার আবার কি হলো, এত ডাকছো যে? ডাকছি কি আর সাধে, তোমার রান্না কি হয়েছে? বেলা তো আর কম হলো না, খাবার খেয়ে তো আমার আবার একটু মাঠের দিকে যেতে হবে। না গো, এখনো রান্না হয়নি। বাড়ির সব কাজ শেষ করে রান্না করতে গিয়ে আজ একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুমি রান্না শেষ করে নাও, আমি একটু মাঠের দিকে গেলাম। তুমি রান্না শেষ করে খাবারটা মাঠে এগিয়ে দিয়ে এসো, কেমন? আচ্ছা যাও, তুমি মাঠে গিয়ে কাজ শুরু করো, আমি রান্না শেষ করে খাবার নিয়ে আসবো। আমার কোদালটা একটু এনে দাও দেখি। এই নাও কোদাল। আচ্ছা গিন্নি, আমি মাঠে গেলাম। এই বলে মহেশ মাঠের দিকে হাঁটতে লাগলো। যেতে যেতে তার সাথে দেখা হলো রহিমের। কি গো মহেশ ভাই, মাঠে যাচ্ছ নাকি? হ্যাঁ গো রহিম ভাই, মাঠে যাচ্ছি। জমিতে একটু কোপানি দিতে হবে। জমিটা অনেকদিন ধরে পড়ে আছে, ভাবছি কোপানি দিয়ে কিছু একটা চাষ করতে হবে। ভাই, তা কি চাষ করবা, সেটা কি ভেবেছো? না গো ভাই, এখনো তেমনটা ভাবা হয়নি। তবে আগে জমিটা চাষের উপযোগী করে তুলি, তারপর ভাববো কি চাষ করা যায়। তা তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম গো। আচ্ছা মহেশ ভাই, তুমি তাইলে মাঠে যাও, আমি বাড়ির দিকে গেলাম। আচ্ছা ভাই। একা একা এত জমি কি কোপানি দেয়া যায়? কি গো মহেশ ভাই, তুমি কার সাথে কথা বলছো? কার সাথে আর কথা বলবো ভাই, নিজে নিজের সাথেই কথা বলছি। ও, তা কি চাষ করবে গো ভাই এখানে? ইচ্ছে তো আছে সবজি চাষ করব, সামনে তো আবার শীতের সময়।
তা বেশ তা কি সবজি চাষ করবে শুনি? এখনই ভাবিনি গো ভাই, কি সবজি চাষ করব। ও আচ্ছা, তবে ভাই তুমি যে সবজি চাষ করো আমাকে একটু জানিও। কাছাকাছি জমিতে দুই ভাই একই সবজি চাষ করলে ভালোই হবে। হ্যাঁ গো মতি ভাই, তাহলে তো ভালোই হয়। দুই ভাই পরামর্শ করে সবজি চাষ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো বললাম তোমাকে। আচ্ছা, তুমি থাকো, আমি বাড়ি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি কাজটা শেষ করি। রান্না তো শেষ হলো, যাই মানুষটাকে আগে খাবার দিয়ে আসি। সেই কোন সকালে না খেয়ে মাঠে চলে গেছে। ওগো শুনছো, খাবার নিয়ে এসেছি, খেয়ে যাও। আচ্ছা গিন্নি, তুমি ওখানে বসো, আমি আসছি। কি গো, জমিতে কি চাষ করবে বলে ঠিক করলে? এখনো তো ঠিক করিনি, তবে ভাবছি যে কোনো একটা সবজি চাষ করতে পারলে ভালো হতো। হ্যাঁ গো, সামনে তো শীতের মৌসুম আসছে, সবজি চাষ করলে ভালোই হবে। হুম, কিন্তু কি সবজি চাষ করা যায় বলো তো গিন্নি? আমি বলি কি, আমাদের ঘরে তো লাউয়ের বীজ আছে, তুমি বরং লাউ চাষ করো। লাউ চাষ করলে খুব ভালো হবে। আচ্ছা, জমিটা আগে কুপিয়ে চাষের উপযোগী করে তুলি, তারপরে না হয় লাউয়ে লাগানো যাবে। আচ্ছা, তুমি খাবার খাওয়া শেষ করো, আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। গিন্নি, আমার তো খাবার খাওয়া শেষ, তুমি তাইলে চলে যাও বাড়িতে। আচ্ছা গো, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। কাজ শেষ করতে করতে তো সন্ধ্যা লেগে গেল। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। গিন্নি, কোথায় গো? একটু এদিকে এসো তো। হ্যাঁ গো, তুমি এসেছো, তা তোমার আসতে এত দেরি হলো কেন? কাজ শেষ করতে করতে সন্ধ্যা লেগে গেল গো, খুব ক্ষুধা লেগেছে। আমাকে আগে কিছু খেতে দাও তো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। বাবা, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে খেলনা কিনে দিবে, কই দিলে না তো? হ্যাঁ রে, দিব দিব। আর কয়দিন অপেক্ষা কর, আমি তোকে সব খেলনা কিনে দিব। তুমি তো সেই কবে থেকে বলছো খেলনা এনে দিবে, কিন্তু দিচ্ছ না তো। এবার সত্যি বলছি মা, কয়েকদিনের ভিতরই খেলনা এনে দিব। এবার খাবার খেয়ে নে দেখি মা, অনেক রাত হয়ে গেল, ঘুমাতে হবে তো। ঠিক আছে বাবা। পরের দিন সকালে, গিন্নি, আমি মাঠে যাব, বাইরে এসো তো একটু। হ্যাঁ গো, আসছি। বাড়িতে নাকি লাউয়ের বীজ আছে, দেখি দাও দেখি, জমিতে লাগিয়ে আসি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও বীজ। আচ্ছা গিন্নি, আমি লাউয়ের বীজ লাগিয়ে দিয়ে আসি। আর বিনা কোথায়? ওকে তো দেখছি না। বিনা তো এখনো ঘুম থেকে ওঠেনি। ও আচ্ছা, তুমি ওকে ঘুম থেকে তুলে খাবার খেতে দাও। এই বলে মহেশ লাউয়ের বীজগুলা নিয়ে মাঠে চলে গেল। যাক, লাউয়ের বীজগুলা তো লাগানো শেষ,
এখন ঠিকমতো যত্ন করতে হবে। যাই, এখন বাড়ি ফিরে যাই। এই বলে মহেশ বাড়ি ফিরে গেল। বেশ কিছুদিন পর গিন্নি, লাউয়ের বীজ তো লাগানো অনেক দিনই হয়ে গেল। আমি বরং গিয়ে দেখে আসি আমাদের লাউ ক্ষেতের কি অবস্থা। এই বলে মহেশ মাঠে চলে গেল। মাঠে গিয়ে তো মহেশ অবাক হয়ে গেল। হাই বিধাতা, এতদিন হয়ে গেল একটা লাউয়ের গাছও গজায়নি, এখন কি হবে? মহেশ এসব দেখে মাথায় হাত দিয়ে জমির পাশে বসে চিন্তা করতেছিল। ঠিক তখনই সেখানে আসলো করিম। কিরে মহেশ, মাথায় হাত দিয়ে আসিস কেন? কি আর বলবো ভাই, লাউয়ের বীজ লাগিয়েছিলাম, একটা লাউয়ের বীজের চারাও বের হয়নি। কি করব কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, বলি কি মহেশ, শীত তো চলেই আসলো, তুই বরং বাজারে গিয়ে দেখ বাঁধাকপির চারা পাওয়া যায় কিনা। শীতের শুরুতে যদি বাঁধাকপি বাজারে তুলতে পারিস তাহলে কিন্তু অনেক টাকা আয় করতে পারবি। ঠিক আছে ভাই, তবে এখনই কি বাঁধাকপির চারা বাজারে উঠেছে? হুম, উঠেছে। এই তো সেদিন দেখলাম রহিম বাজার থেকে বাঁধাকপির চারা কিনে নিয়ে আসলো। আচ্ছা করিম ভাই, তাহলে দেখি আমি বাড়িতে যাই, বাড়ি গিয়ে টাকা নিয়ে বাজার থেকে বাঁধাকপির চারা কিনে নিয়ে আসবো। এই বলে মহেশ মাঠ থেকে বাড়ি চলে গেল। গিন্নি, ও গিন্নি। এই তো আসছি। কি গো, তোমার এমন দেখাচ্ছে কেন? আর বলো না গো গিন্নি, লাউয়ের একটা চারাও বের হয়নি। কি বলো, এখন কি হবে? কি আর হবে, মাঠে করিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে তো বললো বাজারে নাকি বাঁধাকপির চারা উঠেছে, চারা কিনে বাঁধাকপি লাগাতে পারলে তো ভালোই হবে। তাহলে তাই করো তুমি। সেটাই করতে হবে। তুমি ঘর থেকে টাকা এনে দাও তো, আমি বাজারে গিয়ে দেখি চারা পাওয়া যায় নাকি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। এই নাও টাকা। আচ্ছা গিন্নি, আমি গেলাম গো। এই বলে মহেশ বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হলো। বাজারে গিয়ে মহেশ বাঁধাকপির চারা কিনে বাড়িতে ফিরে আসলো। পরের দিন সকালে গিন্নি, ও গিন্নি, আমি গেলাম গো মাঠে, চারাগুলো লাগিয়ে আসি। আচ্ছা, যাও। মহেশ মাঠে গিয়ে চারাগুলো লাগাতে শুরু করলো। যাই, চারাগুলো লাগানো তো শেষ, এখন বাড়ি ফিরে যাই। বেশ কিছুদিন পর, বাহ, চারাগুলো তো বেশ সুন্দর হয়েছে। এখন চারাগুলোকে যত্ন নিতে হবে। যাই, আমি বরং দোকান থেকে কিছু সার এনে চারাগুলোতে দিই। দোকানদার ভাই, বাঁধাকপির জন্য সার দাও দেখি। তা কতটুকু সার নিবি রে মহেশ, আর কি কি সার নিবি? ওইটুকুই তো জমি, এর জন্য যেটুকু সার লাগে আর যা যা লাগে সেটুকুই তুমি দাও। ও আচ্ছা, তুই দাঁড়া, আমি দিচ্ছি। এই নে। আর হ্যাঁ, আমার কাছে কিছু ওষুধ আছে যেগুলো স্প্রে করে দিলে ভালো ফলন পাওয়া যাবে। না না ভাই, আমি আমার সবজিতে কোনো স্প্রে করব না। কেন রে, সবাই তো এই স্প্রে নিয়ে যাচ্ছে আর ভালো ফলনও পাচ্ছে, তুই কেন নিবি না? না না ভাই, আমি আমার জমিতে বীজ দিয়ে মানুষকে ঠকাতে পারবো না। বীজ দিয়ে সবজিতে ফলন ঠিকই বেশি হয়, কিন্তু ওই সবজি খেয়ে মানুষের অনেক ক্ষতি হয়। তাই আমি বিষ স্প্রে করতে পারবো না। এই নাও তোমার সারের টাকা। কত মানুষ জমিতে স্প্রে করছে, তাদের কোনো সমস্যা নাই, যত সমস্যা ওর। আর বাঁচি না, যত সব ঢং। এইদিকে মহেশ মাঠে এসে সার দিতে লাগলো। সার তো দেয়া হয়ে গেল, এবার যাই, বাড়ি ফিরে যাই।
এভাবে চলে গেল কয়েক মাস। এমনই একদিন সকালে মহেশ মাঠে গিয়ে দেখলো বাঁধাকপিগুলা সব বিক্রি করার মতো হয়ে গেছে। আরে বাহ, এ তো অনেক বড় হয়েছে, যাই কিছু বাঁধাকপি কেটে বাজারে নিয়ে যাই। এই বলে মহেশ বাঁধাকপি কেটে বাজারে নিয়ে গেল। বাঁধাকপি নিয়ে যান, বাঁধাকপি, টাটকা টাটকা বাঁধাকপি আছে। ভাই, বাঁধাকপি ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব ভালো হবে। আমি আমার কপিতে কোনো স্প্রে করিনি, আর মাত্র কেটে নিয়ে আসলাম। একদম টাটকা আছে, আপনি নিয়ে যান, খুব স্বাদের হবে। তাহলে তো নিতেই হয়, আমাকে 2 কেজি দাও দেখি। এই নেন ভাই। কিছু সময়ের ভেতরেই বাঁধাকপিগুলা সব বিক্রি হয়ে গেল। যাক বাবা, সব বাঁধাকপিগুলা ভালো দামে বিক্রি করতে পারলাম। এবার বাজার করে নিয়ে আর বিনার জন্য কিছু খেলনা কিনে নিয়ে বাড়ি ফিরে যাই। এই বলে মহেশ বাজার করে বিনার জন্য কিছু খেলনা কিনে বাড়ি ফিরে গেল। এরপর থেকে মহেশ বাঁধাকপিগুলো বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রুদ্রপুর গ্রামে বাস করত এক গরিব কাঠুরে ও তার মা। কাঠুরিয়া কাঠ কেটে বাজারে বিক্রি করে যে টাকা পেত, সেই টাকা দিয়েই সে বাজার করে তার সংসার চালাতো। কাঠুরিয়া তার বাড়ির উঠানে কিছু সবজি চাষও করত। এই দিয়ে তাদের সংসার বেশ ভালোই চলছিল। মা, আমি কাঠ কাটতে গেলাম, আর কাঠ কেটে বিক্রি করে একবারে বাড়ি আসবো। তুমি আমাদের ওই মরিচ গাছে একটু পানি দিও, কেমন? ঠিক আছে বাবা। রহিম কুড়াল নিয়ে কাঠ কাটতে চলে গেল। দাদি, ও দাদি। কি রে মাহি, তুই এত সকাল সকাল আমার বাড়িতে? দাদি, মা পাঠালো তোমাকে এই পিঠাগুলো দিতে। ও আচ্ছা, কই দে দেখি। দাদি, আমি গেলাম তাহলে। যাবি কেন? আসলি, বয়, আমি রান্না করছি, একবারে খেয়ে যাস। না দাদি, আমি এখন খেলা করতে যাব রোগীদের বাড়িতে। ও আচ্ছা, যা তাহলে। মাহি সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে রহিম বন থেকে কাঠ কেটে বাজারে গেল বিক্রি করতে। এই কিরে রহিম, আজ তুই এত কম কাঠ আনলি যে? এই গরমে কাঠ বেশি কাটতে পারিনি ভাই। তো আজকে তোকে কিন্তু 100 টাকার বেশি দিতে পারবো না। কেন ভাই, 100 টাকা দিবেন কেন? তুই যে কাঠ এনেছিস, এর থেকে বেশি টাকা হয় নাকি? এই গ্রামে যদি অন্য কেউ কাঠ কিনতো, কতই না ভালো হতো। মতি ভাই সবাইকেই টাকা কম দেয়। কিরে রহিম, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এনে টাকা, আর কাল বেশি করে কাঠ কেটে আনবি। রহিম টাকা নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসলো, আর হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি, তাতে তো চাল ছাড়া আর কিছুই হবে না। কি যে করি, যাই জসিম ভাইয়ের দোকান থেকে চাল কিনে বাড়ি ফিরে যাই। মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা, আমি রান্না করে তোর জন্য খাবার বাড়তেছিলাম। এই নে, বল দেখি, তুই একবারে খাবার খেয়ে নে। দাদি, ও দাদি, কোথায় তুমি?
বাইরে এসো। হ্যাঁ রে, আসছি। কি রে মাহি, তুই ডাকছিস কেন? দাদি, মা পাঠালো কিছু বেগুন আর মরিচ নিতে। ও আচ্ছা, দাঁড়া আমি এনে দিচ্ছি। এই বলে রহিমের মা বেগুন আর মরিচ তুলে মাহিকে দিল। দাদি, তাহলে আমি গেলাম এখন। প্রতিদিনের মতো রহিম কাঠ কাটার জন্য বাড়ি থেকে বের হলো। আজ অনেকগুলা কাঠ কাটতে হবে, নয়তো সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। যাই, আজ কাঠ কাটার জন্য বনের ভেতরে যাই। বনের ভিতর একটি বৃদ্ধ চাচা বসে পানির জন্য চিৎকার করছিল। পানি, পানি, আমাকে কেউ একটু পানি দিবে? পানির তেষ্টা সহ্য করতে আর পারছি না। এ কি, এই বৃদ্ধ চাচা তো পানির জন্য ছটফট করছে। এই বনের ভিতর আমি পানি কোথায় পাবো? আর পানি না পেলে তো চাচাকে বাঁচাতে পারবো না। দেখি আশেপাশে কোথাও পানি পাওয়া যায় নাকি। এই বলে রহিম পানি খুঁজতে বের হলো। আরে, এই দিকে তো কোথাও পানি দেখছি না। যাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি পানি পাওয়া যায় নাকি। এই তো একটা পুকুর, এখান থেকে পানি নিয়ে গিয়ে বৃদ্ধ চাচাকে খাওয়াই। কিন্তু কিসে নিয়ে যাব? আরে, ওই যে একটা কলস দেখা যাচ্ছে, যাই ওটাতে করেই পানি নিয়ে যাই। এই বলে রহিম কলসে পানি নিয়ে বৃদ্ধ চাচার কাছে গেল। এরপর বৃদ্ধ চাচাকে রহিম পানি খাওয়ালো। কে বাবা তুমি? আমাকে পানি পান করিয়ে বাঁচালে। চাচা, আমি রহিম, আমি পাশের গ্রামেই থাকি। আমি এই বনে কাঠ কাটতে এসেছিলাম, কিন্তু আপনি এই বনের ভিতর কিভাবে আসছেন? সে অনেক কথা বাবা। তোমার বাড়িতে কে কে আছে বাবা? চাচা, আমার আপন বলতে আমার মা ছাড়া আর কেউই নেই। আচ্ছা চাচা, আমি গেলাম তাহলে। এই বলে রহিম সেখান থেকে চলে গেল। মা, ও মা, খেতে দাও তো। ঠিক আছে, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। রহিম খাবার খাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখলো একটা ছাগল তাদের সবজি বাগানের সবজি গাছগুলো খেয়ে নষ্ট করে ফেলেছে। এই এই হুক হুক, যা যা এখান থেকে যা। হাই বিধাতা, এ কি করলো? ছাগলটা আমার সবজি গাছ যে খেয়ে ফেললো সব। এখন আমার কি হবে? আমি কাঠ কেটে যে টাকা আয় করি তাতে তো চাল কিনতেই ফুরিয়ে যায়। হায় হায় হায়, এ কি হয়ে গেল আমার? কি হয়েছে বাবা রহিম? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? চাচা, আমার একটা ছোট্ট সবজি বাগান ছিল, আজ সেই বাগানটা একটা ছাগলে সব নষ্ট করে দিয়েছে। তুমি কান্না করো না বাবা। কাঠ কেটে যে টাকা আয় করি তা দিয়ে চাল কিনতেই সব শেষ হয়ে যায়। এখন সবজি কিনবো কিভাবে বলেন? তুমি কান্না করো না বাবা। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আমি এখন তোমাকে সাহায্য করতে আসলাম। আপনি কি সাহায্য করবেন চাচা? এই নাও রহিম, এটা একটা মরিচের গাছ। এটা তুমি তোমার বাগানে লাগিয়ে দিও, দেখবে সোনার মরিচ ধরবে। সোনার মরিচ মানে? হ্যাঁ বাবা, এই মরিচ গাছ থেকে প্রতিদিন কিছু করে সোনার মরিচ ধরবে। এই মরিচ বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। কিন্তু চাচা, সোনার মরিচ গাছের কথা মানুষ জানলে তো মরিচ তুলে নিয়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা। এই গাছ থেকে তুমি ছাড়া কেউ মরিচ তুলতে পারবে না।
এই বলে বৃদ্ধ সেখান থেকে হারিয়ে গেল। রহিম বাড়ি গিয়ে সবজি বাগানের পাশে এই বৃদ্ধর দেওয়া মরিচ গাছটা লাগিয়ে দিল। রহিম বাইরে এসে মরিচ গাছ দেখে অবাক হয়ে গেল। আরে সত্যি তো, বৃদ্ধ চাচা যে বলেছিল তাই হয়েছে। মা, ও মা, কোথায় গেলে গো? এদিকে এসো। কি রে বাবা, এত সকাল সকাল আমায় ডাকছিস কেন? এই দেখো মা, দেখো, আমাদের মরিচ গাছে সোনার মরিচ ধরেছে। তাই তো দেখছি বাবা, কিন্তু আমাদের এই সবজি বাগানে এই সোনার মরিচ গাছ কোথা থেকে আসলো? রহিম সবকিছু তার মাকে খুলে বলল। সে আমাকে তার জীবন বাঁচানোর জন্য উপহার দিয়েছে। ও আচ্ছা বাবা, আমি বলি কি, তুই এই মরিচগুলো তুলে বাজারে বিক্রি করে আয়। আচ্ছা মা, আমি এখন যাচ্ছি। রহিম গাছ থেকে মরিচ তুলে বাজারে গেল বিক্রি করার জন্য। ভাই, আমি এই সোনার মরিচগুলা বিক্রি করতে আসলাম। সোনার মরিচ মানে কই, দেখি দেখি। হ্যাঁ, তাই তো, এগুলো তো সোনার মরিচ। হ্যাঁ ভাই, দাও, এবার আমার টাকা দাও। রহিম সোনার মরিচ বিক্রি করে অনেক টাকা পেল। রহিম মরিচ বিক্রি করা টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরল। মা, ও মা, এই নাও বাজার আর টাকা। এত টাকা? প্রতিদিন এত টাকা পেলে তো আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব রে বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তবে চাচাকে অনেক ধন্যবাদ। তিনি এই সোনার মরিচ গাছ না দিলে আজ আমরা তো এত টাকা পেতাম না। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রহিম, ও বাবা রহিম, ওঠ বাবা, তাড়াতাড়ি উঠে মরিচগুলো তুলে বিক্রি করে আয় দেখি। হ্যাঁ মা, যাচ্ছি। ভাই, এই নাও সোনার মরিচ। রহিম, এই সোনার মরিচগুলা তুমি প্রতিদিন কোথায় পাও? সেটা তোমার না শুনলেও চলবে, তুমি এবার আমার টাকাটা দাও তো। স্বর্ণকার আর কিছু না বলে রহিমকে টাকা দিয়ে দিল, আর রহিম টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। তখনই স্বর্ণকার বলল, আজ আমাকে যেভাবেই হোক দেখতে হবে, রহিম প্রতিদিন সোনার মরিচ কোথায় পায়।
পরের দিন সকালে স্বর্ণকার চুপি চুপি রহিমের বাড়িতে গেল এবং সে দেখতে পেল রহিম সোনার মরিচ তুলছে। ও, এই ব্যাপার, ঠিক আছে, আজকে রাতেই আমি এই গাছ থেকে সোনার মরিচ চুরি করে নিয়ে যাব। যাই, এখন আমি দোকানে যাই। রাতে রহিম আর তার মা শুয়ে পড়ার পরে স্বর্ণকার চুপি চুপি রহিমদের বাড়িতে আসলো। ওই তো সোনার মরিচ গাছ, গাছে তো সোনার মরিচ ধরেছে। যাই, সোনার মরিচগুলো তুলে তাড়াতাড়ি কেটে পড়ি। এই বলে স্বর্ণকার যেই না সোনার মরিচ তুলতে গেল, ঠিক তখনই মরিচ গাছের ডালগুলো বড় হয়ে স্বর্ণকারের পা পিছিয়ে ধরলো। ওরে বাবা রে, এ মরিচ গাছ তো আমার পা পেঁচিয়ে ধরেছে। কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই মরিচ গাছ আমাকে মেরে ফেললো। চিৎকার শুনে রহিম আর রহিমের মা বাইরে এসে দেখলো স্বর্ণকারকে মরিচ গাছ পা পেঁচিয়ে ধরেছে। এ কি স্বর্ণকার ভাই, তুমি আমার সোনার মরিচ চুরি করতে এসেছো? আমার ভুল হয়ে গেছে রহিম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার এই সোনার মরিচ চুরি করতে আসবো না। সত্যি তো তুমি আর চুরি করতে আসবে না? হ্যাঁ হ্যাঁ রহিম ভাই, আমি কথা দিচ্ছি, আর কোনোদিন এই সোনার মরিচ আমি চুরি করতে আসবো না। সোনার মরিচ গাছ, তুমি স্বর্ণকারকে ছেড়ে দাও। রহিমের কথা শুনে সোনার মরিচ গাছ স্বর্ণকারকে ছেড়ে দিল। ধন্যবাদ রহিম ভাই, আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য। এই বলে স্বর্ণকার রহিমদের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে গেল। এরপর থেকে কেউ আর রহিমদের ওই সোনার মরিচ গাছ চুরি করতে আসেনি। আর রহিম প্রতিদিন সোনার মরিচ বিক্রি করে অনেক টাকা পেল। আর কিছুদিনের ভিতরেই রহিম অনেক বড়লোকও হয়ে গেল। গিন্নি, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে কি কি আনা লাগবে? তোমার যা যা ভালো লাগে তাই তাই এনো, আর চাউল আনতে ভুলো না যেন গো, বাড়িতে একটুও চাউল নাই। এই কি বলছো গো, সেদিন না চাউল আনলাম, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল? সে তো 1 সপ্তাহ হয়ে গেল, আর পারো যদি একটু মাছ এনো, অনেকদিন হয়ে গেল তো মাছ খাওয়া হয় না। আমি বাজারে গেলাম গো গিন্নি, দেরি করে গেলে আবার সবজির দাম পাবো না। এই বলে মহেশ সবজির ঝুড়ি নিয়ে বাজারে চলে গেল। কিছু সময় পরে মা, ও মা, আমি আপেল খাবো, তুমি বাবাকে বলো আমাকে আপেল এনে দিতে। রবিরা প্রতিদিন আপেল খায়, ওদের আপেল খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে। আপেল সে তো অনেক দামের মা, আমরা এত টাকা কোথায় পাবো? যেখানে আমরা 3 বেলা খেতে পারি না, সেখানে তো আপেল খাওয়া বিলাসিতা। না মা, আমি আপেল খাবো, তুমি কিভাবে দিবে আমি জানি না। আচ্ছা মা, তোর বাবা আসুক, তুই তোর বাবার কাছে আপেলের কথা বলিস। এখন ঘরে চল, তোর খেতে দি, সকাল থেকে এখনো তো কিছু খাসনি। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? এই তো আসছি। কি গো, আজ সবজির দাম কেমন পেলে? আর চাউল এনেছো তো? হ্যাঁ গো, এনেছি, কিন্তু মাছ কিনতে পারিনি। সবজি বিক্রি করে যে টাকা হয়েছিল
তা দিয়ে চাউল কিনতেই তো শেষ হয়ে গেল। ও আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। গিন্নি, খাবার কি হলো? তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। এভাবে তো আর হয় না। সবজি বিক্রি করে তো ঠিক মতো সংসারই চলছে না। আমি ভাবছি চাষের পাশাপাশি বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করব। তাতেই কিছু টাকা হলে তো আমাদের সংসার ভালোভাবেই চলবে। তাহলে তো ভালোই হয়, কিন্তু তুমি কি এত কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ময়না কোথায় গো? ওকে তো দেখছি না। ও তো খাবার খেয়ে খেলতে গেছে। জানো, আজ ময়না বায়না ধরেছে, সে নাকি আপেল খাবে। আপেল? সে তো অনেক টাকা দাম। এখন যে অবস্থা, তাতে তো আপেল কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। ময়না রবিদের খেতে দেখেছে, এজন্য বায়না ধরেছে। আচ্ছা, তোমার তো খাওয়া শেষ, তুমি বিশ্রাম নাও। আমি কিছু কাজ আছে, সেগুলো শেষ করি। না গো, এখন আর বিশ্রাম নিব না, আমি মাঠে যাব। সে কি গো, তুমি তো মাত্র বাজার থেকে আসলে, আবার এখনই মাঠে যাবা? হ্যাঁ গো গিন্নি, মাঠে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তুমি আমার কাঁচিটা এনে দাও তো। এই নাও কাচি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সন্ধ্যা তো হয়ে এলো, যাই বাড়ি ফিরে যাই। এই বলে মহেশ বাড়ি ফিরে আসলো। মহেশ আর রোনা বসে গল্প করতেছিল, তখন সেখানে আসলো তার মেয়ে ময়না। বাবা, আমাকে আপেল কিনে দিবে, আমি তো কোনোদিন আপেল খাইনি। মারে, আপেলের তো অনেক দাম, আপেল না খেলে হয় না। না না, আমি কিছু জানি না, তুমি আমাকে আপেল কিনে দিবে। আচ্ছা মা, কাল যদি বাজারে আপেল পাই তাহলে তোর জন্য এনে দিব, কেমন? কি মজা, কি মজা, আমি আপেল খাবো। এই বলে ময়না সেখান থেকে চলে গেল। মেয়েটাকে মিথ্যা নাও বলতে পারতে, হাটে তো আপেল ঠিকই পাবে, তবে আনবে কিভাবে? সবজি বিক্রি করে যে টাকা পাও, তাতে তো বাজার সদাই করতেই লেগে যায়। চিন্তা করো না বউ, বিধাতা তো আছেন, তিনি ঠিকই একটা পথ বের করে দিবেন। সবজির যে দাম, সবজি বিক্রি করে তো বাজার করার টাকাই হয়। আমি ভাবছি কাল থেকে মাঝে মধ্যে বনে গিয়ে কাঠ কেটে বিক্রি করব। তাতে যদি কিছু টাকা হয় আর আমাদের সংসারের অভাব দূর হয়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা গিন্নি, এখন তো অনেক রাত হলো, এসো ঘুমাই। পরের দিন সকালে। গিন্নি, ও গিন্নি, আমার কুড়ালটা নিয়ে এসো তো, বেলা তো হয়ে এলো, আর দেরি করে গেলে তো বেশি কাঠ কাটতে পারবো না। তুমি দাঁড়াও, আমি কুড়াল আনছি। এ নাও তোমার কুড়াল, আর সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, তুমি ও নিয়ে ভেবো না, আমি সাবধানেই যাব। আরে বাহ, এই গাছটা তো অনেক মোটা, আজ বরং এই গাছটাই কেটে নিয়ে যাই। মহেশ যেই গাছটা কাটতে যাবে, তখনই গাছটা কথা বলে উঠলো। দাঁড়াও কাঠুরে, আমাকে মেরো না, আমি কোনো গাছ নই, আমাকে মেরো না। আমি একজন সাধু, আমাকে এক জাদুকর জাদু দিয়ে আমাকে গাছ বানিয়ে রেখেছে। কি বলছেন আপনি? আপনি একজন সাধু? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না বাবা মহেশ, আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না, তবে গাছ হয়ে আমি বেঁচে থাকতে পারবো বহু বছর। ও আচ্ছা,
তাহলে আমি আরো ভিতরে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। দাঁড়াও কাঠুরে, আমার গাছের গোড়ায় দেখো একটা চারা আছে, তুমি এটা নিয়ে যাও সাথে। এটা কিসের গাছ? এটা একটা আপেল গাছ, এটা তুমি নিয়ে যাও, তোমার অনেক কাজে দিবে। এই আপেল গাছ তোমার অনেক উপকার করবে। এই আপেল গাছটা তোমাকে দিলাম, আমাকে বাঁচানোর প্রতিদান হিসেবে এই আপেল গাছটা আমি তোমাকে দিলাম। ধন্যবাদ সাধু বাবা। মহেশ কাঠ কাটা শেষ করে গাছটা নিয়ে বাড়ি ফিরে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? কি গো, তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো যে? আর তোমার হাতে ওটা কিসের চারা? মহেশ রুনাকে বোনের সব কথা খুলে বলল। ও আচ্ছা, তুমি তাহলে এই গাছটা উঠানের ওই দিকে লাগিয়ে দাও। আচ্ছা গিন্নি। মহেশ গাছটা উঠানের এক পাশে লাগিয়ে দিল। গিন্নি, আমি নদী থেকে গা গোসল দিয়ে আসি, তুমি খাবার বেড়ে রাখো, আমি এসেই খাবার খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। মহেশ এই বলে গোসল করতে চলে গেল। কি রে ভাই বলাই, কোথায় যাচ্ছিস? বাজারের দিকে যাচ্ছি ভাই, বাড়িতে কোনো বাজার সদাই নাই। ও আচ্ছা, তা তোর সবজি এবার কেমন হয়েছে? ফলন ভালো দিচ্ছে তো? হ্যাঁ ভাই, বিধাতার ইচ্ছাই এবার আমার সবজি ভালোই ফলন দিচ্ছে। তা ভাই, আজ কি সবজি নিয়ে বাজারে গিয়েছিলে? না রে, আজ আর সবজি নিয়ে বাজারে যাইনি। ও আচ্ছা, মহেশ ভাই, তাহলে তুমি গোসল করে বাড়ি যাও, আমি বাজারে গেলাম। বাজার করে বাড়িতে দেরি করে ফিরলে আবার বউটা অনেক রাগারাগি করে। এই বলে বলাই সেখান থেকে চলে গেল। গিন্নি, আমি বসে আছি, খাবারটা নিয়ে এসো। হ্যাঁ গো, আসছি। আরে এ কি, এক রাতে গাছটা এত বড় হলো কিভাবে? ওগো শুনছো? তাড়াতাড়ি বাইরে আসো তো। কি হলো গো গিন্নি, ডাকছো কেন? দেখো দেখো, এক রাতের ভিতর এই আপেল গাছটা কত বড় হয়ে গেছে। সাধু বাবা তাহলে ঠিকই বলেছে, এই গাছ আমাদের অনেক উপকারে আসবে, কিন্তু গাছে তো একটা আপেলও নেই। আপেল যদি না ধরে তাহলে আমাদের উপকার হবে কিভাবে? তুমি চিন্তা করো না মহেশ, আমি তোমার উপকার করব। তোমার যখন যেটা লাগবে তুমি শুধু আমার কাছে বলবে, আমি তোমাকে সেটাই দিব। আর তুমি এখন যে চিন্তায় আছো সে চিন্তা আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। এই নাও আপেল। আমি জানি তুমি এটা নিয়েই চিন্তা করছো। এবার তুমি ময়নাকে ডেকে আপেল খেতে দাও। গাছ, তুমি আমার মনের কথা মুখে আসার আগেই পূরণ করলে। হ্যাঁ, সাধু বাবা বলেছে যে সে আমাকে তোমাদের কাছে দিয়েছে। আজ থেকে তোমাদের সব অভাব দূর করে দেব। মা ময়না, একটু এদিকে আয়, এই দেখ তোর আপেল। এত আপেল? মা, বাবা, তোমরা এত আপেল কোথায় পেলে? আমি কিন্তু এই আপেলগুলো একাই খাবো। আচ্ছা মা, তুই একাই খাস, এগুলো নিয়ে এখন ঘরে যা। আপেল গাছ, তুমি তো সবটাই জানো, আমি চাষ করে যে সবজি পাই তা বিক্রি করে আমার সংসার চলে। আমি সব জানি, তুমি চিন্তা করো না। দেখো আমি কি করি।
এই নাও, এই আপেলগুলো বাজারে নিয়ে বিক্রি করে বাজার সদাই করে আসো। আজ থেকে তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে, এগুলা আমি এখনই বাজারে নিয়ে যাচ্ছি। মহেশ আপেল নিয়ে বাজারে বিক্রি করতে গেল। মহেশের আপেল বিক্রি করে বাজার করে বাড়ি ফিরল। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? হ্যাঁ, আসছি। এই নাও বাজার। আর অনেকদিন মাংস খাই না, তুমি আজ সুন্দর করে মাংসটা রান্না করো তো, আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আচ্ছা, তুমি গোসল করে আসো, আমি ততক্ষণে রান্না করে ফেলি। এভাবে প্রতিদিন আপেল গাছ থেকে মহেশ আপেল নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। এই এক গাছের আপেল বিক্রি করেই মহেশরা অনেক বড়লোক হয়ে গেল।